আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে চাই যে বিষয়টা নিয়ে আসলে আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কোনো আলোচনা করতেছে না খুব একটা, সেই জিনিসটা ফোকাস করতে চাই। সেটা হলো আমাদের এনসিএল T20 2024 এবং 2025। তো আমাদের এনসিএল T20-র ফাইনাল অলরেডি শেষ একদিন আগে। এর মাঝে আমরা একটু দেখে নিতে চাই যে আমাদের টপ 5 ব্যাটার এবং টপ 5 বোলার কারা আছে। তা আমি স্টেটসটা একটু বলি আপনাদেরকে। আমাদের টপ 5 ব্যাটার হিসাবে আছে মোহাম্মদ নাইম শেখ। এই লিস্টে 2 নম্বরে আছে জিসান আলম, পর্যায়ক্রমে নুরুল হাসান সোহান, হাবিবুর রহমান সোহান, আজিজুল হাকিম তামিম এবং 6 নম্বর আমি একটা নাম বাড়তি অ্যাড করছি, আরিফুল ইসলাম। ঠিক সেম এজ টপ 5 বোলারের দিকেও আমি একটা নাম বাড়তি রেখেছি। 1 নম্বর আছে আলাউদ্দিন বাবু, 2 নম্বর আছে আহমদ শরীফ, 3 নম্বর আছে রাকিবুল হাসান, 4 নম্বর আলিস আল ইসলাম, 5 নম্বর আবু হেদার রনি, 6 নম্বর আমি যে নামটা রাখছি সেটা হচ্ছে ইবাদত হোসাইন। তো এই 6-6-12 জনকে নিয়ে একটু আলোচনা করতে চাই। বিপিএলে আসলে কে কোন দলে আছে এবং তাদের এই পারফরমেন্সটা বিপিএলে কীরকম ইম্প্যাক্ট ফেলতে পারে এই জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই। এবং এই এনসিএল T20 যেটা আসলে আমরা এই প্রথমবারই বাংলাদেশে দেখতে পেলাম যে বিপিএল আগে একটা কোনো T20 টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি। এটা আমার কাছে খুব ভালো লাগার বিষয় ছিল। আমি মনে করি প্লেয়ারদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল বিপিএল এর আগে এনসিএল T20টা তাদেরকে যে মাঠের যে প্র্যাকটিসটা সেইটা আসলে বিপিএল এর খুব ভালোভাবে হয়ে গেছে আমি আশা করি, যেহেতু আমাদের বিপিএল শুরু হবে আর 4-5 দিন পরেই। তো ফার্স্টে কথা হলো আসলে নাইম শেখের কথা। নাইম শেখ আসলে 2 বছর আগে 3 বছর আগে আমাদের নিয়মিত T20 টিমেও খেলছিল। ওয়ানডে টিমে যেহেতু মানে তুলনামূলক কম নিয়মিত হইলো, T20 টিমে সে রেগুলার ছিল। তো তারপর আসলে তার খারাপ পারফরমেন্সের জন্য আসলে দল থেকে বাদ পড়ে এবং তারপর থেকে সে চেষ্টা করছে মানে ন্যাশনাল টিমে ফেরার জন্য সব জায়গাতেই আসলে পারফর্ম করার চেষ্টা করতেছে, এটা আমরা দেখতেছি। সে আসলে ঘরোয়া লিগে খুব ভালো ব্যাটিং করছে এবার। তো নাইম শেখ 10টা ম্যাচ খেলছে, 10 ম্যাচে 316 রান করছে। তার হায়েস্ট ছিল 69 রান এবং এভারেজ 31+। স্ট্রাইক রেটটা ছিল 135, যেটা আসলে লক্ষণীয়। কারণ নাইম শেখ যখন আমাদের ন্যাশনাল টিম থেকে ন্যাশনাল টিম T20 সাইড থেকে আসলে বাদ পড়ে, তখন আসলে তার সে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ ছিল তার স্ট্রাইক রেট নেওয়া। T20-তে সে রান করলো, তার স্ট্রাইক রেটটা 120-এর নিচে ছিল। ঠিক আছে, 105 বা 107 এরকম ছিল আর কি, মানে 100 ছুঁই আর কি। তো এই স্ট্রাইক রেটের কারণে আসলে নাইম শেখ ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছিল এবং আমার মনে হচ্ছে সে আসলে এই জিনিসটা নিয়ে কাজ করছে এবং যার কারণে আমরা এই টুর্নামেন্টে তার এই পারফরমেন্সটা লক্ষ্য করছি এবং সে এই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গিটার হিসেবে পুরস্কারটা গ্রহণ করছে এবার। 2 নম্বরে যার কথা হলো জিসান আলম। জিসান আলম আসলে আরও বেশ কিছুদিন আগ থেকেই আলোচনায় আছে, আপনারা জানেন সবাই জিসান আলমকে নিয়ে আলোচনার বিষয় কেন, যে জিসান আলম একটু মার্কাটারি ব্যাটসম্যান, আমাদের T20 সাইডের জন্য খুবই হেল্পফুল হবে যদি সে ন্যাশনাল টিমে আসতে পারে, তার যোগ্যতা প্রমাণ করে। তো আসলে সেই থেকে আসলে তাকে নিয়ে আলোচনা যে জিসান আলম আমাদের বাংলাদেশ টিমে এরকম একটা ব্যাটসম্যান আসতেছে যে আসলে ইন্টারন্যাশনালি ডোমিনেট করে খেলবে। তো সে 7টা ম্যাচ খেলার সুযোগ পায়। সে 7টা ম্যাচ খেলার পর সে আসলে 281 রান করে এবং একটা সেঞ্চুরি সহকারে করে, তার হাইয়েস্ট স্কোর 140+, এভারেজ স্ট্রাইক রেটটা 158, 2টা 50, একটা সেঞ্চুরি সহকারে এই টুর্নামেন্টটা শেষ করে। যেহেতু তার টিম আসলে নকআউট পর্ব পর্যন্ত যাইতে পারেনি বা ফাইনাল পর্যন্ত যাইতে পারেনি, যার কারণে সে আসলে খুব বেশি ম্যাচ খেলতে পারে না। আর তার 3 নম্বর আছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানরে আপনারা সবাই চিনেন এবং সে বেশ অনেকদিন যাবতে আমাদের ন্যাশনাল সার্ভিস দিছে এবং সে আমাদের ঘরোয়া যে টুর্নামেন্টগুলো হয় এবং বিপিএল হয় সব জায়গায় আসলে পরিচিত মুখ নুরুল হাসান সোহান, এবং সেখানে সে অধিনায়ক হিসেবেই পরিচিত বেশি তার পারফরমেন্সের থেকে। এবং এবার আমাদের বিপিএল ও রংপুর রাইডার্সের ক্যাপ্টেন আশা করি হয়তো সেই পাবে এবং এই এনসিএল T20-তেও সে আসলে ক্যাপ্টেন হিসাবেই খেলছেন। তো এখানে তিনি ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করে সবসময়, সেই ধারাবাহিকতায় এবারও 9টা ম্যাচ খেলছেন তিনি, 9টা ম্যাচে 266 রান করছেন। হাইয়েস্ট স্কোর ছিল 52 এবং স্ট্রাইক রেট ছিল 126। এবারে যে এনসিএল T20টা হয়েছে আমাদের এনসিএল T20 নিয়ে কথা বলতে চাই, আমাদের বিপিএলও আসলে আমরা এরকম উইকেট দেখি না। এনসিএল T20-তে যেরকম আমরা উইকেট পাইছি সিলেটে, যেহেতু সবগুলো ম্যাচে সিলেটের স্টেডিয়াম হয়েছে, সিলেটের 2টা স্টেডিয়াম হয়েছে, আউটার এবং সিলেটের মূল স্টেডিয়ামে।
তো এখানে খুব ভালো উইকেট ছিল, প্রায় 80-90% ম্যাচেই খুব বেশি বেশি রান হয়েছে, যেটা আমরা দেখছি। হয়তো দু একটা ম্যাচে খুব লো স্কোরিং ম্যাচ, রানের ম্যাচ হয়েছে 170, 80, 90, আমরা 200+ স্কোরের ম্যাচ দেখছি, যেখানে আবার আমরা 180-90+ স্কোর চেজ করতেও দেখছি। তো তার মানে এটা খুব ভালো একটা উইকেট ছিল। আমি আশা করব আমাদের যে সামনে বিপিএল এরকম উইকেট রাখার জন্য, তাহলে আসলে আমাদের বিপিএল এর মান বাড়বে এবং বিপিএল খেলার জন্য বিদেশি যে প্লেয়াররা আছে, বিদেশি প্লেয়াররা আগ্রহী হবে। আমাদের উইকেটের জন্য বেশিরভাগ বিদেশি প্লেয়াররা আগ্রহী হয় না। তো আশা রাখি আমাদের এবার যেহেতু আমাদের ম্যানেজমেন্টও নতুন, সব কিছু চেঞ্জ হয়েছে, আশা রাখি আমাদের বিপিএল এবার ভালো উইকেট পাবো আমরা। তো এই লিস্টের 4 নাম্বার আছে হাবিবুর রহমান সোহান। তা আপনারা সবাই তাকে ওরকমভাবে না চিনলেও কিছু মানুষ অন্তত চিনে, যেহেতু সে এর আগেও একটা দুইটা সিজন খেলছে বিপিএল খুলনার হয়ে। তো হাবিবুর রহমান সোহানকে আমরা চিনি এবং তাকে আমরা টি-20 ব্যাটার হিসেবে চিনি এবং মার্কাটারি ব্যাটার হিসেবেই চিনি, কিন্তু তাও সে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারেনি আমরা যতটুকু আর কি আশা করছি তার কাছ থেকে। তো এবার আমরা তার থেকে একটু বেশি আশা করতেছি। আমরা চাই সে ন্যাশনাল টিমে আসুক, তার যোগ্যতার প্রমাণ করে জিসান আলমের মতো। জিসান আলমের প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, হাবিবুর রহমান সোহানের প্রতি আমাদের সেম একই আকাঙ্ক্ষা, যে তাদের মতো প্লেয়াররা ন্যাশনাল টিমে দরকার আমাদের টি-20 সাইডের জন্য। বিশেষ করে যে আমাদের টি-20 সাইডের আমরা টপ অর্ডার অনেক ভুগতেছিলাম, তো তারা যদি আমাদের টপ অর্ডার ইনক্লুড হয়, তাহলে এটা আমাদের বাংলাদেশ টিমের জন্য এবং ন্যাশনাল টিমের জন্য এটা খুব ভালো হবে আমি মনে করি। হাবিবুর রহমান সোহানও সেম জিসান আলমের মতো 7টা ম্যাচ খেলার সুযোগ পায় এবং 259 রান করেন, 66 হাইয়েস্ট তার, 37 এভারেজ, 160 স্ট্রাইক রেট। তার স্ট্রাইক রেটটা খুব লক্ষণীয়। সেম জিসান আলম এবং হাবিবুর রহমান সোহান দুইজনই সেম কোয়ালিটির প্লেয়ার, আমি যেটা বললাম আপনাদেরকে। 5 নম্বরে আছে আমাদের আজিজুল হাকিম তামিম, যেটা আমি বললাম যে আন্ডার-19 টিম থেকেই জাস্ট রিসেন্টলি খেলে আসায় আবার এনসিএল টি-20তে নামছেন এবং সে 9টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, 237 রান, 66 হাইয়েস্ট এবং তার এভারেজটা 26 একটু কম। স্ট্রাইক রেটটা 136, বাংলাদেশের তুলনায় খুবই ভালো বলা যায়, 2টা হাফ সেঞ্চুরিও করছেন। এবং আমি যে একটা নাম বাড়তি রাখছি আমার পছন্দের, সেটা হচ্ছে আরিফুল ইসলাম। সেও 7টা ম্যাচ খেলছে, 213 রান, সর্বোচ্চ ইনিংস ছিল 94 রানের এবং এভারেজটা 35, খুব হেলদি একটা এভারেজ। আমাদের টি-20 সার্কিটের জন্য আমাদের ন্যাশনাল টিমের যে অবস্থা, সেই অবস্থান অনুযায়ী 35 এভারেজ, মানে এটা খুবই হেলদি একটা এভারেজ এবং তার স্ট্রাইক রেটটাও খুব ভালো, 142। মানে আমাদের এই যে ইয়াং প্লেয়াররা আছে, ইয়াং প্লেয়ারদের মানে আমাদের টি-20 সাইডের জন্য খুবই খুবই মানে মানানসইভাবে তারা নিজেদেরকে প্রস্তুত করতেছে আমি মনে করি। এবং তারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ বিপিএলে দিয়ে যদি ন্যাশনাল টিমে আসতে পারে, সেটা খুবই ভালো হবে আমি মনে করি আমাদের টি-20 টিমের জন্য। আমাদের এবার টপ 5 যে বলার সাইডটা আছে, বলার সাইডটা আমি দেখতে চাই আমাদের এনসিএল টি-20তে। প্রথমে আছে আলাউদ্দিন বাবুকে না চেনার কিছু নাই, সে অনেক এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার এবং বেশ অনেক দিন যাবতীয় আমাদের ঘরোয়া টি-20 বা ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করে যাচ্ছেন, সেভাবে হয়তো বা আলোচনায় আসেন না তিনি। 2 নম্বরে সিরিয়ালে আছে আহমেদ শরীফ, যাকে আসলে আমরা তেমন কেউই আসলে আপনারা চিনবেন না মনে করি আমি। যারা আসলে একদম ঘরোয়া লিগের টুকটাক খোঁজ খবর রাখেন নিয়মিত, তারাই চিনবেন আহমেদ শরীফকে। এবং 3 নম্বর আছে রাকিবুল হাসানকে চিনেন, যিনি আসলে আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জয়ী একজন সদস্য। 4 নম্বরে আছে আমাদের আলিস আল ইসলামকে আপনারা চিনেন, যে গত বিপিএলে আসলে খুব আলোচনায় ছিলেন তার পারফরমেন্সের কারণে অবশ্যই। এবং 5 নম্বর আছে আবু হায়দার রনিও গত বিপিএল থেকে আলোচনায় আছেন। 6 নম্বরে আমি একটা নাম ইনক্লুড করছি, সেটা হচ্ছে আমাদের এবাদত হোসেনকে নিয়ে তো আসলে কিছু বলার নাই। আপনারা জানেন সবাই, লাস্ট 4 বছর ধরে আমাদের ন্যাশনাল টিমে সার্ভিস দিতেছিল এবং খুব ভালোভাবে সার্ভিসটা দিতেছিল। যদিও সে প্রথম দিকে আমাদের টেস্ট টিমে সার্ভিস দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সে আমাদের ওয়ানডে এবং টি-20 টিমে ইনক্লুড হয়েছিল। আমরা তার ইনজুরির কারণে আসলে লাস্ট 1-1.5 বছর ধরে তার সার্ভিস পাচ্ছি না। এটা আসলে আমাদের বাংলাদেশ দেশের জন্য, আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য আসলে এটা খুব খারাপ যে আমরা তার সার্ভিসটা নিতে পারতেছি না। এটা আসলে দুঃখজনক বিষয়। তো সে আসলে হোপফুলি খুব ভালোভাবে তার ইনজুরিটা শেষ করছে এবং ইনজুরি পিরিয়ডটা শেষ করার পর সে আসলে রিকভারি করছে এবং আস্তে আস্তে সে খেলায় ফিরতেছে। এই এনসিএল টি-20 দিয়ে আসলে সে ফিরছে। আশা করি এখন আবার আস্তে আস্তে ন্যাশনাল টিমে ইনক্লুড হবে এবং আমাদেরকে আগের মতো পারফরমেন্সগুলো উপহার দিবে। তো এই ছিল আমাদের টপ 6 বোলার, যেই টপ 5 এবং প্লাস আমি একজন নিচের সাথে, এই 6 জন বোলার। তো এর মাঝে প্রায় সবাই বিপিএল এর টিম আছে, জাস্ট এই যে আহমেদ শরীফ
আলাউদ্দিন বাবু, এই দুইটা প্লেয়ার, এবং ব্যাটিংয়ের দিকে আজিজুল হাকিম তামিম। যেহেতু আজিজুল হাকিম তামিম ওরকমভাবে পরিচিত ছিল না, জাস্ট রিসেন্টলি এরকম হাইপে আসছে, সে এটি আন্ডার 19 এশিয়া কাপে খুব ভালো ভালো কয়েকটা ইনিংস খেলছে, যার কারণে সে খুব হাইপে আসছে। যদি এই এই টুর্নামেন্টটা আমাদের বিপিএল ড্রাফটের আগে হইতো, আমি তাহলে আশা করি অন্তত যে আজিজুল হাকিম তামিম যে কোনো একটা বিপিএল দলে ঢুকে যেত। এই ছিল আজকের ভিডিওতে এনসিএল টি20 টপ পারফর্মাররা। তো এই টি20 টুর্নামেন্টটা আসলে আমাদের দেশের ঘরোয়া যে লোকাল প্লেয়ার আছে, প্লেয়ারদের জন্য খুব ভালো একটা প্র্যাকটিসের জন্য খুব ভালো একটা অপশন হয়েছে। এবং যেহেতু তারা প্রফেশনাল প্লেয়ার, তাদের রুটি রুজি আসলে এই ক্রিকেট থেকে, তো সেই দিক থেকে তাদের খুব ভালো একটা অপশন হয়েছে। এবং টি20টা যেহেতু এখন বর্তমান ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে ডোমিনেট করতেছে টি20 ক্রিকেটটা, সব জায়গায় টি20 ক্রিকেটটা বেশি হচ্ছে। সেই দিক থেকে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে আছে টি20 ক্রিকেট খেলার জন্য। তারপরও আমাদের এরকম টি20 টুর্নামেন্ট একটা যেহেতু হয়েছে বিপিএল ছাড়া, সেহেতু আমরা আশা করি যে সামনের দিকে এই টুর্নামেন্টটা রেগুলারলি হবে এবং প্রতি বছরই হবে। আর প্রতি বছর যখন রানিংয়ে টুর্নামেন্ট হবে, তাহলে আমরা প্রতি বছর এরকম নতুন নতুন লোকাল প্লেয়ার পাবো যারা আসলে ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করে খেলতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।